হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো হয়তো আজকেও সবাই অপেক্ষা করছেন নতুন গল্পের জন্য। তাই আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল গল্পে। গল্পটি ঠিক যেভাবে লেখা ছিল সেভাবে পড়ছি। মহামারীর কালো ডানা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে দূর থেকে দূরে, সাগরে ও সমতলে। নক্ষত্র সম্পর্কে যারা জ্ঞানী তারা বুঝতে পেরেছিলেন স্বর্গের পরনে ছিল একখণ্ড অশুভ পোশাক। আর আমি গ্রিক আইনোস স্পষ্ট বুঝতে পেরেছি এই সেই 794তম বছর এবং পালাবদলের শুরু হয়েছে। মেষ রাশির অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে বৃহস্পতি গ্রহ যুক্ত হয়েছে ভয়ঙ্কর শনি গ্রহের রক্তবলয়ে। শুধু পৃথিবীর গোলকের মধ্যেই নয়, যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে অন্তরিক্ষের অদ্ভুত আত্মা নিজেকে ক্রমে জোরালো করে তুলছে প্রতিটি মানুষের ধ্যানে, কল্পনায় ও প্রাণে। টলিমে নামক এক মলিন অভিজাত একটি ঘরের 4 দেয়ালের মধ্যে কয়েকটা লাল শিয়ান সুরার বোতল সামনে রেখে এক রাতে আমরা বসেছিলাম আমাদের 7 জনের একটি দল। সেই ঘরের এক এবং একমাত্র প্রবেশপথ একটি বিশালাকায় ভিতরের দরজা। এই দরজার পরিকল্পনা শিল্পী করিনসের এবং দুর্লভ কারিগরি নিদর্শন হিসেবে ওটা বন্ধ করার ব্যবস্থা ঘরের ভেতরে থেকে। সেই বিষাক্ত ঘরের চারপাশে ভারী কালো পর্দা আমাদের দৃষ্টি থেকে আড়াল করেছে আকাশের চাঁদ, ভয়ঙ্কর নক্ষত্রমণ্ডলী এবং নির্জন জলপথ, কিন্তু অশুভের ইঙ্গিত অথবা ততটা আড়াল করতে পারেনি। আমাদের ঘিরে চারপাশে অনেক কিছু ছিল যার কোনো স্পষ্ট বর্ণনা আমি আপনাদের দিতে পারছি না। তার কিছু বাস্তব আর কিছু ভৌতিক আবহাওয়া, অদ্ভুত বাড়ি, শ্বাসরুদ্ধ হয়ে আসা এক অনুভূতি, দুশ্চিন্তা আর বহু কিছু ছাপিয়ে অস্তিত্বের এক ভয়ঙ্কর অবস্থা। প্রতিটি ইন্দ্রিয় তীক্ষ্ণভাবে সপ্রাণ ও জাগ্রত, অথচ চিন্তা শক্তি অচেতন, সুপ্ত হলেও প্রতিটি দুর্বল স্নায়ু মানুষ যে অবস্থায় অনুভব করে তা এক প্রচণ্ড ভার আমাদের অবলম্বন করে ঝুলছে। আমাদের প্রতিটি অঙ্গে, ঘরের প্রতিটি আসভাবে আমাদের সুরার পাত্রে, এবং প্রতিটি জিনিস সেইভাবে অবদমিত, পরাজিত। ব্যতিক্রম শুধু আমাদের বনোৎসবকে আলোকিত করে রাখা 7টি লোহার বাতিদানের উজ্জ্বল শিখা। সুদীর্ঘ তন্বী আলোর রেখার ওরা নিজেদের শূন্য প্রতিষ্ঠিত করে রেখেছে, অচঞ্চল স্থানভাবে জ্বলছে। আর আবলুস কাঠের বৃত্তাকার টেবিলে বাতিদানের শিখার দুটি যে আয়না তৈরি করেছে তার মসৃণ তলে প্রতিফলিত আমাদের প্রত্যেকেরই বিবর্ণ মুখ এবং তাদের হতাশা ও চোখের অস্থির জ্বলন্ত দৃষ্টি। অথচ তবুও আমরা হাসছিলাম, রীতি অনুযায়ী আনন্দ প্রকাশ করছিলাম, যা একরকম হিস্টিরিয়া গ্রস্ততা। আমরা গাইছিলাম অ্যানোক্রিয়নের গান, যা উন্মাদনারই লক্ষণ, আর গভীর চুমুক দিচ্ছি সুরার পাত্রে। যদিও লাল সুরা আমাদের মনে করিয়ে দিচ্ছিল নানা রকমের কথা, কারণ আরও একজন সঙ্গী, তরুণ জেলিয়াস, সেই ঘরে উপস্থিত, মৃত এবং শটান ভঙ্গিতে শায়িত, আচ্ছাদিত। উপরোক্ত দৃশ্যের অশরীর আত্মা ও অপদেবতা। হায়, আমাদের আনন্দে সে কোনো অংশ নেয়নি, কিন্তু তার প্লেগে বিকৃত চেহারা ও চোখ, যে চোখ থেকে মহামারীর আগুন অর্ধেক নিভিয়ে দিয়েছে মৃত্যু, যেন আমাদের খুশিতে ভাগ নিল। মৃত্যু আসন্ন এবং মানুষের আনন্দে, খুশিতে, ঘটনাচক্রে যেমন কোনো মৃতদেহ কর্ষিত অংশ নিয়ে ফেলে। যদিও আমি আইনোস বুঝতে পেরেছি যে মৃতের চোখ দুটো আমারই দিকে, তবুও প্রবলভাবে সচেষ্ট হলাম সেই চোখের তীক্ষ্ণ অভিব্যক্তি অনুভব না করতে, এবং আবলুস কাঠের আয়নার গভীরে এবং স্থির দৃষ্টিতে তাকিয়ে তীব্র দবনশীল স্বরে গেয়ে চললাম টিউস পুত্রের গান। কিন্তু ক্রমে আমার গান রুদ্ধ হয়ে এলো, তাদের প্রতিধ্বনি এবং ঘরের কালো পর্দায় আবর্তিত হয়ে ক্ষীণ অস্পষ্ট হয়ে এলো এবং এক সময়ে মিলে গেল। আর কি আশ্চর্য, যে কালো পর্দার গভীরে আমার গানের শব্দ লীন হয়ে গেছে,
সেই গভীর আড়াল থেকে এগিয়ে এলো এক কৃষ্ণকায় অনির্দিষ্ট আকৃতির ছায়া। চাঁদ যদি আকাশে খুব নিচে থাকতো তাহলে কোনো এক মানুষের যেরকম ছায়া ফেলতো ঠিক সেরকম এক ছায়া, কিন্তু এ ছায়া কোনো মানুষের বা দেবতার নয়, কোনো পরিচিত জিনিসেরও নয়। ঘরের পর্দার ভাঁজে কিছুক্ষণ কেঁপে ওঠে, অবশেষে ওটা এগিয়ে এলো আমার পূর্ণ দৃষ্টির সামনে। পিতলের দরজার উপরে আশ্রয় নিল, কিন্তু সে ছায়া অস্পষ্ট, নিরাকার, নিশ্চিত এবং কোনো মানুষের কিংবা দেবতার নয়। আর সেই ছায়া অধিস্থাপিত ও কোনো মানুষের কিংবা দেবতারও নয়। আর সেই ছায়া অধিস্থাপিত হলো পিতলের দরজায়, তোরণের ঠিক নিচে এবং নিশ্চল, শব্দহীন, কিন্তু সেখানে স্থির ও অস্থিমান। আর দরজায় যে জায়গায় ছায়াটা অবিচল, যদি আমার স্মরণ করতে ভুল না হয়ে থাকে তবে সেটা আচ্ছাদিত অবস্থায় জেলিয়াসের পদপ্রান্তের ঠিক কাছেই থাকে। কিন্তু আমরা জামায়াত হওয়া 7 জন পদ্মার গভীর থেকে ছায়াটাকে মুক্ত হতে দেখে তার দিকে নিষ্পলক তাকিয়ে থাকতে সাহসীন হয়ে চোখ নামিয়ে নিয়েছি এবং আবলুস কাঠের আয়নার অতলে স্থির দৃষ্টিতে অবিরাম চেয়ে থেকেছি। আর অবশেষে আমি আইনোস মৃদুস্বরে ছায়াটার কাছে জানতে চেয়েছি তার নিবাস ও পরিচয়, এবং সেই ছায়া উত্তর দিল, আমি এক ছায়া আর আমার নিবাস টরিমে এবং ভূগর্ভস্থ সমাধির খুব কাছে এবং ক্লেদময় মৃত্যু নদীর তীরে হিলিউস এর সেই মলিন সমতল ভূমি দেখেও খুব দূরে নয়। আর তখনই আমরা সেই নিজেদের আসন ছেড়ে বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়ালাম, আতঙ্কে দাঁড়িয়ে লাগলাম, শিউরে উঠলাম, ত্রাসে, হতবুদ্ধি, কারণ ছায়ার কণ্ঠস্বর আরো ধ্বনির উত্থান পতন নিয়ে ভীষণভাবে আমাদের কানে এসে পৌঁছলো। আমরা স্পষ্ট চিনতে পারলাম তাদের পরিস্থিতি, বাচনভঙ্গি আর বহু সহস্র মৃত বন্ধুদের মিলিত কণ্ঠস্বর। বন্ধুরা, আজকের গল্প এখানে সমাপ্তি। সবাই কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।